ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ, ট্রেনের ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, লঞ্চে গাদাগাদি, আকাশপথেও বেড়েছে ফ্লাইট। শেষ মুহূর্তে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম কিছুটা কমিয়ে হলেও বিক্রি করতে চান ব্যাপারীরা। নগদ অর্থে চামড়া কিনে ট্যানারি মালিকদের কাছে বাকিতে বেচেন পাইকাররা। গাইবান্ধায় 5 কোটি টাকা বকেয়া ব্যবসায়ীদের, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। এবং খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর। বাজেট বরাদ্দে বৈষম্য কমানোর দাবি, শিল্পায়ন বিনিয়োগে বিশেষ পরিকল্পনার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, কমলাপুর রেল স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জয়ন্তিকা এক্সপ্রেস। 11টা 15 মিনিটে সেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা। ট্রেনটি ইতিমধ্যে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং তার ওয়াটারিং এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ তা শেষ হয়ে গেছে। ট্রেনটি যথাসময়ে এখান থেকে যাত্রা করবে বলে স্টেশনের পক্ষ থেকে বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। এর আগে যতগুলো ট্রেন পূর্বাঞ্চলের ছেড়ে গেছে, সিলেট এবং চট্টগ্রাম লাইনে, ময়মনসিংহ জামালপুর এই লাইনের প্রত্যেকটা ট্রেনই আসলে সময় মতো ছেড়েছে এবং প্রতিটি ট্রেনে আমরা দেখেছি যাত্রীর চাপ কিছুটা কম এবং স্বস্তিতে আরামে এই পূর্বাঞ্চলের যাত্রীরা আজকে স্বস্তিতে ঢাকা ছাড়তে পারছেন। তবে বিপরীত চিত্র উত্তরবঙ্গের ট্রেনগুলো। তো সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেন যে কোনো একটা ছেড়ে গেছে, তার প্রতিটি 1 থেকে 1.5 ঘন্টা, কোনো ট্রেন 2 ঘন্টা পর্যন্ত বিলম্বে এখান থেকে ছেড়েছে। একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস কিংবা নীলসাগর এক্সপ্রেস, প্রতিটি ট্রেনে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, গাদাগাদি, ঠাসাঠাসি করে যাত্রীরা কোনো রকম ঝুলে যাত্রা করেছেন। দরজা জানালা দিয়ে যে যেভাবে পেরেছেন তারা ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। যারা ভিতরে ঢুকতে পারেননি, আমরা দেখেছি উত্তরবঙ্গের প্রতিটা ট্রেনের ছাদ ভর্তি মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই তারা ছাদে করেই দূর পথে যাত্রা করছেন। এখান থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি কিংবা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি তারা চেষ্টা করেছে ছাদ থেকে যাত্রীদের নামানোর চেষ্টা করেছে, কিন্তু তারা আসলে নামাতে পারেনি। প্রতিটি ট্রেনেই আমরা দেখেছি উপচে পড়া ভিড় উত্তরবঙ্গের এবং দরজার জানালায় মানুষ ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে আসলে গেছে। আজকে একটি ঈদ স্পেশাল সহ মোট 44টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। সঙ্গে যুক্ত হবে 23টি লোকাল, মেইল এবং কমিউটার। মোট 67টি ট্রেনে রেলের সিট ক্যাপাসিটি হচ্ছে 45 থেকে 50,000, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে 25 অর্থাৎ 25% স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে রেল বলছে যে আজকে তারা দাঁড়িয়ে এবং সিট ক্যাপাসিটিতে তাদের যাত্রী সংখ্যা আজকে 65 থেকে 70,000 হতে পারে, সেই সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু যেই পরিমাণে আসলে গাদাগাদি ভিড়, ছাদের উপরে মানুষ, তাতে আসলে লাখখানেক লোক ছাড়িয়ে যাবে। বিকেল থেকে এই চাপ আরও দ্বিগুণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছে রেল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আকাশপথের খবর জানতে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। কাজল, ঈদকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য রুটের মতো কিন্তু আকাশপথেও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনালের টার্মিনাল 2-এ আছি। সেক্ষেত্রে কিন্তু আমরা আগমনীয়াতে অনেকগুলো ফ্লাইট কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে এবং যাত্রীও বের হয়ে গেছে। আরও নেক্সট কয়েকটি ফ্লাইট কিন্তু আসার অপেক্ষায় রয়েছেন। এখানে যাত্রী স্বজন যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কেউ ফুল হাতে নিয়ে। দীর্ঘদিন পর যারা ঈদকে কেন্দ্র করে যে প্রবাসীরা আসছেন তাদের স্বজনদের কাছে তাদের অপেক্ষায় আছেন তারা। একইভাবে বলতে চাই যে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন যে এয়ারলাইন্সগুলো ঈদকে কেন্দ্র করে বাড়তি ফ্লাইট পরিচালনা করছে, সেক্ষেত্রে তাদের ফ্লাইটগুলো কিন্তু যেগুলো 162 থেকে 254 আসনের যে 262 এরকম আসনের যে বিমানগুলো পরিচালনা করতো, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর আর মালয়েশিয়া, একইভাবে রিয়াদ থেকে শুরু করে বিভিন্ন 5টি রুটে কিন্তু তারা অতিরিক্ত ফ্লাইট 12টি পরিচালিত করছে। সেখানে 419 আসন বিশিষ্ট 777 বিমান দিয়ে কিন্তু বেশি সংখ্যক প্রবাসী দেশে নিয়ে আসার তারা চেষ্টা করছেন, সেটি আমাদের জানিয়েছেন বিমান সংস্থাটি। একইভাবে অভ্যন্তরীণ টার্মিনালে যদি একটু কথা বলি, অভ্যন্তরীণ যে ফ্লাইট চলাচল হচ্ছে দেশের 8টি বিমানবন্দর, সেখানে কিন্তু বলা চলে যে প্রতিদিনই কিন্তু ফ্লাইটের সংখ্যা তারা বাড়িয়েছেন।
এয়ারলাইন্সগুলো জানিয়েছে আজকে নভোএয়ারের সারা দেশে ঢাকা থেকে ছেড়ে যাবে 10টি ফ্লাইট, একইভাবে ইউএস বাংলার 24টি ফ্লাইট যাবে এবং ফিরতিভাবে বলা চলে যে প্রায় 48টা ফ্লাইট তাদের পরিচালিত হবে। একইভাবে কিন্তু বলা চলে যে এয়ার আস্টার 22টি ফ্লাইট যাতায়াত করবে সারা দেশে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে যে এয়ারপোর্টগুলোতে যে পরিমাণ এখন জনবল কিংবা কাস্টমার কিংবা যেটি বলি যে যাত্রী সংখ্যা চলে আছে, তাদের কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এয়ারপোর্ট সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং স্বজনদের কাছে আসতে পেরে কিন্তু যারা আসছেন দেশের বাইরে থেকে এবং বিভিন্নভাবে রুটে অভ্যন্তরীণ রুটে কিন্তু তারা কাজ করছেন, সবাই কিন্তু হাসি মুখে ঘরে ফেরার চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, এবং তার আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা কমিয়ে হলেও গরু বিক্রি করতে চান ব্যাপারীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা দর্শনার্থীর ভিড় জমাচ্ছেন নিজেদের পছন্দের গরু কেনার জন্য, এবং আগামীকাল একদিন বাকি আছে এবং গরু কেনাকাটার জন্য। এর পর দিনই হচ্ছে অর্থাৎ যে 28 তারিখ যে ঈদ, সেই ঈদকে উপলক্ষ করে যে পশু কেনার জন্য মানুষজন ভিড় জমাচ্ছেন বিভিন্ন হাটে রাজধানীর, এবং সেই রাজধানীর যে গাবতলী পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটেও মানুষজন এসেছেন গরু কেনার জন্য, পছন্দের গরু কেনার জন্য। আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এবার সারা দেশে 3600টির বেশি পশুর হাট রয়েছে এবং রাজধানীতে 27টি পশুর হাট রয়েছে। এই পশুর হাটগুলোর মধ্যে 16টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং 11টি হাট রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এটা অফিসিয়ালি সরকার যে হাটগুলো ঘোষণা করেছে সেগুলো, এগুলোর বাহিরেও কিছু কিছু হাট ছোট ছোট পরিসরে রাজধানীর বিভিন্ন প্রান্তে রয়েছে। এবং সরকারি হাটগুলোতে পশুর দেখাশোনার জন্য 20টি ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হয়েছে এবং 100টির বেশি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে রাজধানীতে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। এবং আমরা গাবতলীর পশুর হাটে এসে যেটা দেখতে পাচ্ছি যে ক্রেতারা তাদের পছন্দের মতো তারা পশু কেনার চেষ্টা করছেন এবং দাম দর নিয়ে একটা বাহাস তৈরি হচ্ছে বিক্রেতাদের সঙ্গে, এবং বিক্রেতারাও চাচ্ছেন যে শেষ সময়ে গরু বিক্রি করে দিতে। এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন সহকর্মী জিয়াউল হক বকুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সদর উপজেলার সবচেয়ে বড় হচ্ছে যেই পশুর হাটটির নাম, সেটি হচ্ছে খোঁচাবাড়ি হাট। এই হাটেই কিন্তু আজকে যেই কোরবানি ঈদকে সামনে রেখে যেই পরিস্থিতি আমরা যেটি লক্ষ্য করছি, যে হাজার হাজার পশু কিন্তু এখানে উঠেছে এবং সেই পশু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে এখানে পশু নিয়ে আসছেন। আমরা এটিও লক্ষ্য করেছি যে এই হাট বাজারে যে উপচে পড়া মানুষের যে ভিড়, অর্থাৎ যারা ক্রেতা সাধারণ মানুষ রয়েছে তাদের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এবং পশুর যেই দরদামের যে বিষয় সেটি কিন্তু করছেন এবং পছন্দের পশু ক্রয় করার জন্য তারা কিন্তু এই হাটের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটছেন। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই বলছিল যে সীমান্ত দিয়ে ভারতের যেই পশু অর্থাৎ গরুগুলো সেগুলো ঢুকেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এই হাটে কোনো ভারতীয় গরু আমরা লক্ষ্য করিনি এবং দেখেছি সেটি হচ্ছে খামারিদের যেই গরু এবং চাষিদের যেই গরু, তাদের গরুগুলোই কিন্তু এই হাটে এসেছে। এখানে দেশি এবং বিদেশি জাতের যেই গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আসছে এবং বিক্রির যেই আশায় নিয়ে এসেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এত যে উপচে পড়া ভিড়, যেই শত শত যে গরু, সেই গরুর কিন্তু আমরা লক্ষ্য করছি এই হাটে এসেছে এবং হাট পরিপূর্ণ হয়ে উঠেছে। তো সর্বোপরি বলতে পারি যে হাটের যে কেনাবেচা সেটি কিন্তু ব্যাপক আকারে চলছে। এই ছিল ঠাকুরগাঁয়ের পশুর হাট থেকে আমার কাছে থাকা সবশেষ। কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, এবং রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। এবার আসছে বাজেটের খবর।
দেশে খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর অঞ্চল। আরও প্রকট হচ্ছে বৈষম্য। বিশেষজ্ঞরা বলছেন রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে বাজেটে প্রয়োজন বিশেষ বরাদ্দ। দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা ঘাম ঝরানো ফসল ঘরে তোলার, আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের যোগান। ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। আমরা মানুষ, আমার নাই চাকরি বাকরি, নাই টাকা পয়সা, আয় রোজগারের পথ ওই বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই, আর কৃষকের কিছুই থাকে না। এই গল্প শুধু দাসিয়ারছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। বিশেষজ্ঞরা বলছেন রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। গবেষকদের মতে দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকে এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। গাইবান্ধায় ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া চামড়া ব্যবসায়ীদের। এ অবস্থায় লবণের বাড়তি দাম সংরক্ষণ ব্যয় বাড়ায় উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকায় চামড়া কেনেন পাইকারেরা। অর্থ বিনিয়োগ করে বাকিতে ট্যানারি মালিকের হাতে তুলে দিতে হয় পশুর চামড়া। এরপর বছরের পর বছর ঘুরেও পাওয়া যায় না বকেয়া টাকা। ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া আছে গাইবান্ধার পলাশবাড়ি ও আশেপাশের এলাকার চামড়া ব্যবসায়ীদের। চামড়ার দাম কম, রেট কম। 2019 সালে একজিম লেদারের কাছে 1 কোটি টাকার ঊর্ধ্বে পাই। ব্যবসায়ী নেতারা বলছেন পচনশীল পণ্য হওয়ায় চামড়া বাকিতে বিক্রি না করেও উপায় থাকে না। একটা সিস্টেমে ব্যবসাটা হওয়া উচিত। যেমন প্রতিবেশী দেশে কেউ যদি বাকি নেয়, তাহলে একটা ফর্ম থাকে, সে ফর্মে একটা সরকারের দায়িত্ববোধ আছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সমগ্র চামড়া শিল্পের বিকাশের জন্য এটি খুবই জরুরি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনার সবল রাখা। ঈদুল আজহায় 10 কোটি টাকারও বেশি চামড়া কেনা বেচা হয় গাইবান্ধার পলাশবাড়ি চামড়ার হাটে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরে এরই মধ্যে প্রায় 50 ভাগ জমির ধান পেকেছে। ঝড় বৃষ্টির কারণে অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ধান কাটা শুরু করেছেন কৃষক। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় তারা। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। এবার ঈদের আগে জমেনি ফ্রিজের বেচাকেনা। কারণ হিসেবে দৈনন্দিন ব্যয়ের চাপকে সামনে আনছেন বিক্রেতারা, যদিও ক্রেতা টানতে দেওয়া হয়েছে নানা অফার। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে কোরবানি ঈদের আগে ফ্রিজের চাহিদা থাকে সবচেয়ে বেশি, কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই বছরটা আগের তুলনায় খুবই কম। আমরা ভালো অফার দিচ্ছি, কিন্তু কাস্টমার খুবই কম পাচ্ছে এবার। ব্যবসায়ীরা মনে করছে মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এখন অনেক ভেবেচিন্তে খরচ করছে, তাই কোম্পানিগুলো লোভনীয় অফার দিলেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। বাসায় যেটা আছে এটা ভালো নষ্ট হয়ে গেছে। ভ্যারাইটিস কালেকশন আছে। মানুষের অর্থনৈতিক অবস্থা একটু চাপে আছে, এই জন্য হয়তো একটু প্রভাব পড়তেছে এই ব্যবসায়। মান বিবেচনায় তুলনামূলক বিদেশি ব্র্যান্ডের দিকেই ক্রেতাদের বেশি ঝোঁক বলে জানান বিক্রেতারা। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এ ফ্রিজ কিনে 10 লাখ টাকার পুরস্কার জিতেছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ওয়ালটন জানায় চলতি বছরের 8 এপ্রিল থেকে শুরু হওয়া ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, এসি ও
ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লটারিতে 10 লাখ টাকা পান খোকন মিয়া। রোববার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে তার হাতে চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার প্রত্যাশায় বিশ্ববাজারে কমছে তেলের দাম, তবে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দর। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য দাঁড়িয়েছে $91.58। মাসের ব্যবধানে দাম কমেছে 4.85%। কমতির দিকে কয়লার দামও এক মাসে 0.15% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $132.05। বাড়তি দরের তালিকায় আছে প্রাকৃতিক গ্যাস। মাসের ব্যবধানে 7.56% বেড়ে বিক্রি হচ্ছে $2.93। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ, ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, লঞ্চে গাদাগাদি, আকাশপথেও বেড়েছে ফ্লাইট। এবং শেষ মুহূর্তে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম কিছুটা কমিয়ে হলেও বিক্রি করতে চান ব্যাপারীরা। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।